Hello and welcome to a session of fast bowling tips. আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফাস্ট বোলিং করতে গেলে প্রথমে কি বেসিক জিনিসগুলো একটু ঠিক করে নিতে হয়। এই বেসিক জিনিসগুলো যদি আপনি ঠিক করেন অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ বোলার, ফাস্ট বোলার, তাহলে কিন্তু আপনার যা এবিলিটি তার থেকে বেটার বল আপনি করবেন। সো জেনারেলি আমরা ফাস্ট বলে কী ভাবি? ফাস্ট বলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে লাইন অ্যান্ড লেংথে বল করা। সুতরাং যদি আপনার গতির দিকে মন দিতে হয় আর লাইন অ্যান্ড লেংথের দিকে মন দিতে হয়, দুটো একসঙ্গে কিন্তু হবে না। সো একদম প্রথমে যদি আপনার মনে হয় যে আপনার সুন্দর ভালো গতি রয়েছে ইতিমধ্যেই, তাহলে আমরা লাইন অ্যান্ড লেংথের দিকেই শুধু ফোকাস দেব। আর যদি মনে হয় যে না আমার গতিটাও দরকার, লাইন অ্যান্ড লেংথ আমি তাও ঠিকঠাক পারি, তখন আপনি পুরো গতির দিকে মন দেবেন যে হাউ টু ডেভেলপ ইউর স্পিড, আপনার বলের গতি আপনি কীভাবে বাড়াবেন। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে বলের গতি বাড়াতে গেলে কি করতে হয়। তো আসুন প্রথমেই আমরা শুরু করি রান আপ দিয়ে। একটা বলের ফাস্ট বোলিংয়ের যে ফার্স্ট পার্টটা থাকে সেটা হচ্ছে একটা সুন্দর রান আপ হতে হয় এবং সেই রান আপটায় আস্তে আস্তে গতিটা বাড়াতে হয়। আস্তে আস্তে মানে এই নয় যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এরকমভাবে নয়, কিন্তু একটা মোটামুটি স্প্রিন্ট যেরকমভাবে হয় সেরকমভাবে না করেও ওই রকমই আর কি, মানে একটা 12 পা 14 পা 16 পা যত পাই দৌড়ন না কেন গতিটা কম থেকে বেশির দিকে যেতে হয়। এই কথাটার মানে হচ্ছে একটা রিদম তৈরি করতে হয়, সেই রিদমে গিয়ে ঠিক লং জাম্পের মতো অনেকটা বা হাই জাম্পের মতো অনেকটা, যে একটা রিদমে গিয়ে যখন আপনি বলটা করতে যাচ্ছেন তখন আপনি আপনার হাইয়েস্ট স্পিডে রয়েছেন। এইবারে কি হচ্ছে, আপনি যখন এই হাইয়েস্ট স্পিডে বডিকে নিয়ে যাচ্ছেন, ফিজিক্সের একটা বিষয় আছে, নাম হচ্ছে ইনার্শিয়া। বডির একটা নিজস্ব গতি তৈরি হয়, তখন বডি সামনের দিকে যেতে চায়। সেই সময় আপনি বডিকে দাঁড় করে দিচ্ছেন ওই যে জাম্পটার মাধ্যমে, ওই জাম্পের মাধ্যমে দাঁড় করাচ্ছেন, করে বডিতে আপনি ডান পায়ের ওপর বডিটাকে ফেলছেন। ডান পায়ের ওপর বডিটাকে ফেলার পর সামনের পাটা তুলে তারপরে বল করছেন। তো আসুন একদম প্রথমে আমরা রান আপ নিয়ে কথা বলি। ধরে নিন এইখানটা হচ্ছে স্টাম্পস, এটা হচ্ছে নন স্ট্রাইকারের স্টাম্পস। এইরকম জায়গায় মোটামুটি আম্পায়ার দাঁড়িয়ে আছে এই জায়গাটায়। তো আপনার আইডিয়ালি জাম্প করা উচিত এটা মাথায় রেখে, কারণ অনেকের হাইটের ওপর ডিপেন্ড করে, উচ্চতার ওপর ডিপেন্ড করে। তো আপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাঁ পাটা আমি কতটা সামনে ফেলতে পারি, তার কারণ যতটা পারবেন ব্যাটসম্যানের কাছাকাছি গেলেন। নো বলটা কিভাবে হয় না, পায়ের কোনো একটা অংশ লাইনের পেছনে থাকতে হয়। ইনফ্যাক্ট মডার্ন ডে ক্রিকেটে লাইনের পেছনে প্রথম পাটা পড়ার দরকার লাগে, তারপরে যদি পা স্লিপ করে এগিয়েও যায় কোনো সমস্যা নেই, নো বল হয় না। তো সুতরাং এইখানে আপনার পা ফেলতে গেলে আপনাকে কোথা থেকে লাফাতে হবে, যেমন ধরুন আপনি এখান দিয়ে লাফিয়ে ওইখানে পড়তে পারছেন। সো ইট ডিপেন্ডস, আপনি পেছনে কোথায় আপনার ল্যান্ড করবেন সেটা ডিপেন্ড করছে আপনার উচ্চতা কতটা লম্বা আপনি। মানে অনেক লম্বা প্লেয়ার আছে যারা এখানে যদি ল্যান্ড করে, যেটাকে বলে আমরা পপিং ক্রিজ বা ব্যাকের যে রিটার্নিং ক্রিজ, তাহলে কিন্তু তার পা বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে তাকে পাটা ল্যান্ড করতে হবে লাইনের একটু আগে। কিন্তু যদি খর্বকায় প্লেয়ার হয়, সে এখানে ল্যান্ড করেও দেখা যাচ্ছে এখানে তার পা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এইটা আপনাকে নিজে বুঝে নিতে হবে যে আমার পাটা, ল্যান্ডিং ফুটটা আমি কোথায় ফেলবো। এইবার আমরা চলে যাব বোলিং রান আপের দিকে। তো বোলিং রান আপ আপনি কোথা থেকে শুরু করবেন সেটা ডিপেন্ড করবে ওই আপনার কতটা দৌড়লো, এগেন হাইটের ওপর ডিপেন্ড করে, কতটা দম আছে, কতটা দূরত্ব লাগবে আপনার জন্য আপনার ম্যাক্সিমাম স্পিডে পৌঁছতে। সো জেনারেলি ধরে নিন এটাই আমার বোলিং মার্ক। বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে বোলিং মার্ক তৈরি করে। অনেকে তৈরি করে, যেটা অনেকের যাদের নো বলের সমস্যা থাকে তারা কি করে, তারা উল্টো দিক থেকে বল করা শুরু করে। কীরকম দেখাচ্ছি আপনাদের। ধরে নিন এটা তো নো বলের মার্ক, তারা কি করে, তারা এখান থেকে মনে করে যে এটাই আমার বোলিং মার্ক করে, আমি আমার নর্মাল দৌড়লে কীরকম হবে, আমি এই দৌড়লাম, এই আমার পা পড়ে গেল। অর্থাৎ আমি যদি এখান থেকে দৌড়তে শুরু করি তাহলে আমি একই রিদিমে যাব, দেখুন নো বল হলো না তো নো বল। সো এইটা অনেকে আছে, এটা একটা সুন্দর ট্রিক। যদি দেখেন যে আপনার নর্মাল বোলিং করতে গিয়ে, নর্মাল পাম্পে বোলিং করতে গিয়ে সমস্যা হচ্ছে, নো বল হয়ে যাচ্ছে,
তখন উল্টো দিক থেকে মাপবেন, অর্থাৎ টপ অফ দ্য ক্রিজ থেকে রান আপ নিয়ে ওদিকে এন্ড অবধি যাবেন। সো এইবারে ধরে নিন আপনি আপনার বোলিংয়ের টপ অফ দ্য বোলিং মার্কে এসে গেছেন। ম্যাক্সিমাম বোলারদের যেটা হয়, যেটা আমি মিস্টার ডেনিস রিলির কাছে শিখেছিলাম, অনেক উচ্চ স্তরের বোলার, মানে ধরুন জাতীয় স্তরে খেলছে এরকম বোলারও আছে, যারা স্ট্রেট লাইনে দৌড়তে পারে না। স্ট্রেট লাইন দৌড়ানো মানে হচ্ছে আপনি যখন দৌড়চ্ছেন তখন আপনার পাগুলো একটা লাইনে পড়বে, ঠিক আছে? মানে দেখাচ্ছি আপনাকে, অনেকে আছে এরকমভাবে দৌড়ে, দেখছেন পা কিরম যাচ্ছে, বডি সামনের দিকে যাচ্ছে কিন্তু দুটো পা দুদিকে পড়ছে, এতে কিন্তু ফাস্ট বোলিং হবে না। আপনার ফুট মার্কস একটা স্ট্রেট লাইনে ফুট মার্কস হতে হবে। তাহলে আপনার যদি এরকম সমস্যা থাকে যে আপনি স্ট্রেট লাইনে দৌড়তে পারেন না, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে এখানে বসে এইখান থেকে বোলিং মার্ক অবধি একটা দড়ি পুঁতে দেবেন। মনে থাকবে, একটা দড়ি, সে নাইলনের হোক, নারকল দড়ি হোক, যাই হোক, ডাজেন্ট ম্যাটার। এখানে একটা পেরেক দিয়ে দড়ি পুঁতবেন, আর সেই দড়িটা শেষ পুঁতবেন আপনার বোলিং যেখানে আপনি লাফিয়ে ল্যান্ড করছেন সেই জায়গাটা। তাহলে কি হবে? আপনি একটা পেয়ে গেলেন স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের ওপরই আপনার দুটো পা পড়তে হবে। কীরকম দেখুন, দুটো পা পড়ছে, ওই স্ট্রেট লাইনটার ওপর দুটো পা পড়তে হবে। এটা গেল আপনি কীরকমভাবে দৌড়বেন তার কথা, অর্থাৎ উইকেটের দিকে যখন দৌড়চ্ছেন তখন আপনার ফুট মার্কস কী থাকবে? আপনার ফুট মার্কস থাকবে একটা সিঙ্গেল লাইন, এই একটা পা, পরের পাটা ডান দিকে এখানে নয়, সেম লাইনে, সেম লাইনে, সেম লাইনে। ওকে, সো এটা পেস বোলিংয়ের ফার্স্ট পার্ট হচ্ছে পুরো ফোর্সটাকে, পুরো বডি ওয়েটটাকে, সব কিছুকে বডির কাছে রাখা এবং লিনিয়ার রাখা, একটা লাইনে রাখা। তাহলে গেল হচ্ছে আপনি কিভাবে দৌড়চ্ছেন, কী স্টেপ করে দৌড়চ্ছেন। সেকেন্ড পার্ট, এটা হলো পায়ের কথা। এরপরে আমরা আসবো বোলিং করতে যাওয়ার সময় আপনার হাতের পজিশন কী হবে, হাত দুটো কোথায় থাকবে। জেনারেলি অনেকে বিভিন্ন রকমভাবে আছে, কেউ এরকম সাইড হয়ে আছে, কেউ এরকমভাবে আছে, কেউ এরকমভাবে আছে। ফাস্ট বোলিং করতে গেলে কিছু কিছু জায়গা আপনাকে কনভেনশনাল থাকতে হবে, এবং সেই জায়গাটার মধ্যে একটা জায়গা হচ্ছে হাতটা। দুটো হাত আপনারা দেখবেন বিশ্ব মঞ্চে যে সমস্ত অ্যাথলিটরা দৌড়য়, যারা 100 মিটার দৌড়য়, তারা দেখবেন এইভাবে দৌড়য়। কেউ দেখবেন না এরকমভাবে দৌড়চ্ছে, এইভাবে দৌড়য়, রাইট? এনি ফাস্ট অ্যাথলিটস ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে অ্যাজ এ বোলারের সময়ও হাতটা কিন্তু ক্লোজ টু বডি রাখতে হবে। হাত কিন্তু এরকম সাইড গেলে হবে না। একটু এক্সাম্পল দিই আমি, কিছুটা হলেও। সো যখন আপনার বলটা হাতে ধরেছেন, এবার এটাকে সেলাইটাকে লুকিয়ে রাখবেন, কি করবেন সেটা পরের প্রসঙ্গ, কিন্তু হাত থাকবে হচ্ছে ক্লোজ টু বডি। ওকে, সো ক্লোজ টু বডি, আপনার হাত থাকবে ক্লোজ টু বডি। তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে পায়ের পাতাগুলো একটা লিনিয়ারই পড়বে, একটা সিঙ্গেল লাইনে পড়বে, হাত থাকবে ক্লোজ টু বডি। এরপর আসছি বডি পজিশন। বডি পজিশন মানে এই যে ওপরের আপার বডিটা আছে সেইটা কীভাবে থাকবে। ওই আবারও সেই সায়েন্সের কথা মেনেই বডি যাবে হচ্ছে নিচু থেকে যেতে যেতে আস্তে আস্তে উঠবে। যখন শুরু করছেন তখন আপনার বডি পজিশন থাকবে নিচে, ঠিক ওই হাই জাম্প লং জাম্প যেরকমভাবে করে সেইভাবে এই নিচে থাকছেন। এইখান থেকে শুরু করছেন যখন, ছুটতে ছুটতে বডি সোজা হচ্ছে। সো এটা প্রিটি মাচ সহজ ব্যাপার, একবার দেখিয়ে দিই। উঠলাম বল করলাম। তাহলে এটা হলো যে আপনি পুরো উইকেটের অ্যাপ্রোচটা, উইকেটের আশাটা আপনি কিভাবে করছেন, আপনার পায়ের স্টেপস কীরকমভাবে পড়ছে, হাতের পজিশন কী আছে, বডির পজিশন কী আছে, এবং আপনার গতি আপনি কীরকমভাবে আস্তে আস্তে বাড়াচ্ছেন। ঠিক গাড়ির মতো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, কত তাড়াতাড়ি আপনি গিয়ার চেঞ্জ করবেন সেটা আপনার হাতে। কারণ আপনাকে মনে রাখতে হবে, যখন আমি উইকেটের জাম্পটা দেব তখন যেন আমি আমার হায়েস্ট স্পিডে থাকি, আমার সর্বোচ্চ গতি, দৌড়ানোর যে গতিটা, যেখানে মোমেন্টামটা তৈরি হলো, ওই নীরজ চোপড়ার জ্যাভলিন ছোড়ার মতো, লং জাম্পারের লং জাম্প দেওয়ার মতো,
হাই জাম্পারের হাই জাম্প দেওয়ার মতো, বোলারেরও এই লাস্ট জাম্পটায় যখন বলটা করতে যাচ্ছে সেইটা যেন তার সর্বোচ্চ গতি থাকা অবস্থায় হয়। মনে থাকবে? আচ্ছা, এটা গেল রান আপ নিয়ে কথা। এবার আমরা চলে আসব বোলিং অ্যাকশানে। দেখুন, সো এবার চলে আসবো বোলিং অ্যাকশান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে আগেরটা তো ইম্পর্টেন্ট বটেই, রান আপটা, কিন্তু বোলিং অ্যাকশানটা যদি আপনার ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, তাহলে কিন্তু বল এদিক ওদিক যাবে আর সেই গতিটাও আসবে না। তাহলে বোলিং অ্যাকশানের প্রথম লজিকটা কী হচ্ছে? লজিকটা হচ্ছে সেই আবারও জ্যাভলিন থ্রোয়ের মতো গল্প। জ্যাভলিন থ্রোতে কী করে, যে একটা গতি নিয়ে এলো, নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে হাতটাকে এরকম অ্যালাইন করে ছোঁড়ে জ্যাভলিনটা, রাইট? এই যে জ্যাভলিনটা ছুটছে, অর্থাৎ বডি ওয়েটটাকে দিয়ে তারপরে কী করে, ফলো থ্রু করে। নীরজ চোপড়া ফলো থ্রু করে এমনভাবে যে মাটিতে প্রায় গড়িয়ে যায়। সো এক্স্যাক্টলি সেইটা আপনি করুন বোলিংয়ে জাস্ট এটা রিপিট। বোলিংয়ের গতি বাড়ে হচ্ছে কম্প্যাক্ট অ্যাকশন আর ফলো থ্রুতে। তো এখন আমি যাব অ্যাকশনটায়। আমি ধরে নিন একজন রাইট হ্যান্ড বোলার, তো রাইট হ্যান্ড বোলারে যা দেখাবো লেফট হ্যান্ডাররা এর উল্টোটা করবেন। সো এটা হচ্ছে আমার বোলিং হ্যান্ড, অর্থাৎ মাই রাইট হ্যান্ড, আর এটা হচ্ছে আমার নন বোলিং হ্যান্ড, অর্থাৎ মাই লেফট হ্যান্ড। সো আমি যখন বলটা দৌড়ে এসে ল্যান্ড করলাম, আমার পাটা দেখুন, আমি যেহেতু সাইড অন, আমার পা প্যারালাল টু উইকেট পড়ছে। এই যে উইকেটের লাইনটা আছে, ধরুন এখানে যদি আমরা আসি, এই যে উইকেটের লাইনটা আছে প্যারালাল টু দ্য লাইন পড়ছে, ওকে? সো এটা আমার পায়ের পজিশন হচ্ছে। আমার যেহেতু সাইড অন হতে হবে, আমি সেটা সামনে থেকে দেখাবো। আমি সাইড থেকে এখন দেখাই যে হাতের সার্কেলটা কী হবে। সো হাতের সার্কেলটা হবে পুরো অপোজিট এন্ডে যাবে, কিন্তু দুটো হাতেরই সমান উপযোগিতা আছে এবং সমান গুরুত্ব আছে। তাদের সমান রূপে তাদের কাজ করতে হবে, তবে বলটা কিন্তু ফাস্টে যাবে। বেশিরভাগ ছেলে কী করে, বাঁ হাতটাকে পাত্তাই দেয় না। কোনো বাঁ হাতটা ঘোরানোর জন্য ডান হাত দিয়ে বলটা করার চেষ্টা করে, এই ডান হাতটাকে খুব জোরে দেয়। কিন্তু যারা ফাস্ট বোলার হয় তাদের প্রত্যেকের বাঁ হাত দেখবেন, সেই জসপ্রীত বুমরা দেখুন, ব্রেট লি দেখুন, শোয়েব আখতার দেখুন, যাকে ইচ্ছে দেখুন, এনি ফাস্ট বোলার, মাহকুট থেকে শুরু করে এনিওয়ান, দেখবেন এই বাঁ হাতটা কত স্ট্রং, নন বোলিং হ্যান্ড যেটা, কত স্ট্রংলি ধরে। সো যারা ছোটরা খেলা শিখছেন বা যারা খেলেন এখন, বাঁ হাতটাকে মনে রাখবেন। এইখান থেকে শুরু হলো গল্পটা। এই যে আপনি নামলেন, এই হচ্ছে আপনার দুটো হাত এক জায়গায় হয়েছে। এই অনলি টাইম দুটো হাত এক জায়গায় থাকবে হচ্ছে এই সময়, ডেলিভারির আগে। এই দুটো হাত এক জায়গায় আছে। এইবারে এইখান থেকে এইটা চলে গেল ওপরে, ও চলে এলো নিচে, এবং পুরো যাত্রাপথ বলটা হাত থেকে বেরোবার আগে অবধি এরা দুজনে অপোজিট জায়গায় থাকবে। ঠিক সাইকেলের স্পোকে যেমন হয়, সাইকেলের প্যাডলিংয়ের সময় যেমন হয়। সাইকেলের প্যাডলিংয়ে কী হয়, সামনের প্যাডেলটা দাবলে পেছনের প্যাডেলটা অটোমেটিক উঠে আসে। দুটো পা যখন চলে, দুজনেরই কিন্তু পুশিংয়ে মন দেওয়া থাকে, কিন্তু যেটা পেছনের পা সে তো পুশ করতে হচ্ছে না, কারণ সে অটোমেটিক উঠে আসছে। তো সেই অটোমেটিক উঠে আসবে যদি আপনার বাঁ হাতটা ওপরে ওঠে করে এটাকে সোজা নামান। এই বাঁ হাতটা ওপরে সোজা তুলুন, করে সোজা নামান, ব্যাস এইটুকুই। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার বল কিন্তু ফাস্ট হবে। অর্থাৎ এই হাতটার কাজ হচ্ছে বাঁ হাতটাকে ওপরে সোজা তোলা আর নামানো। তো বাড়িতে যখন আপনি শ্যাডো করবেন, তখন শ্যাডোটা এই মর্মেই করবেন, এই এই এই, আবার যাই, এই এই এই। সো এইটা ওপর থেকে ঠিক যেন মনে হচ্ছে একটা ভাঙা গাছের ডাল টেনে নামাচ্ছেন, গাছের ডালকে টেনে নামাচ্ছেন। সো এইটা কিন্তু খুব জোরে নামাতে হবে। আর বডির পজিশনটা হবে, এটাকে বলে রক ব্যাক, অর্থাৎ বডিটা একটু পেছন দিকে হেলে গেল। যখন আমি বলটা ল্যান্ড করলাম রাইট ফুটে, তখন বডিটা কিন্তু একটু পেছন দিকে হেলে গেল। এইখান থেকে বডি সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ এই রক ব্যাকটা করলে, এটা যখন করছেন তখন ও এই হাতই বডিটাকে সামনে নিয়ে আসছে। এটা হাতের কাজ, আপনাকে কিছু করতে হচ্ছে না। আপনি তো অলরেডি বডি তো সামনের দিকে যাওয়ার জন্য উদ্গ্রীব। আপনি যে এতটা দৌড়ে এসছেন, এই দৌড়টার ফলে বডি সামনে যেতে চাইছে, কিন্তু আপনি আটকে দিলেন। ঠিক খেয়াল করুন, লোকাল ট্রেনে যখন রানিংয়ে কেউ নামে, দেখবেন পেছন দিকে হেলে নামে, কারণ বডি অলরেডি সামনের দিকে গতি রয়েছে। পেছন দিকে হেলে যেই নামলো, তারপরে বডিটা অটোমেটিক সোজা হয়ে যায়। এটাকে বলে ইনার্শিয়ার জন্য এটা হয়। তো সেম স্টোরি এখানেই, আপনি পেছন দিক করে নামুন, করে এই যে আটকে গেছে, এবার বডি চাইছে সামনের দিকে যেতে, তখন এটা যেই নামালো জোরে, যত জোরেই হাতটা নামবে তত জোরেই হাতটা উঠবে। তাহলে এই সময়টা আপনি ফোকাস দেবেন হচ্ছে এই হাতটাকে নামানোর। অটোমেটিক্যালি এটা ওপরে উঠে গেছে,
তারপর আপনি আপনার কাঁধের জোরে বলটা করুন, তারপরে কাঁধের জোরে করুন। হয়ে গেল বলটা, তাহলে কী হলো, এই গেল, এটা নিচে আছে, করে এই উঠছে। এইবারে যখন বলটা ডেলিভারি করছেন তখন আবার এইটা ওপর দিকে, এ কিন্তু নিচে, বল চলে গেছে, একটা পূর্ণ সাইকেল করে পেছন দিকে এলো। এখান থেকে শুরু করলো, এই গেল, এই এলো, ক্লোজ টু বডি নামলো, এটা ঝাঁক করে ঝাঁকুনি দিয়ে নামালেন, একদম স্ট্রংলি ধরে রেখে করে পেছন দিকে ফিনিশ হলো। এটা হচ্ছে আইডল ফিনিশিং পজিশন। এবারে এই হাতটা যখন ওপরে তুলছেন, আপনার অনুশীলন হবে এটা, এই হাতটা যেন স্ট্রেট ওঠে, স্ট্রেট ইন লাইন উইথ ইয়োর বডি, স্ট্রেট। এই হাতটা যদি এদিকে পড়ে যায়, বল আপনার ডাউন দ্য লেগ যাবে। এই হাতটা যদি এদিকে পড়ে যায়, বল আপনার আউটসাইড দ্য অফ স্টাম্প, অনেকটা আউটসাইড অফ স্টাম্প যাবে, এমনকি জায়গায় বল নাও হতে পারে। সো বেশিরভাগ ক্ষেত্রে এই হাতটা পড়ে যায় অনেকের এদিকে, এটা এদিকে পড়ে যাওয়া মানে বডিও এদিকে পড়ে যাওয়া। এবার আপনি ডান হাত দিয়ে ব্যাপারটাকে রেকটিফাই করার চেষ্টা করছেন, বল চলে যাবে লেগ স্টাম্পের দিকে। সো অনেকেই বলেন আমার কন্ট্রোল থাকছে না, বেশিরভাগ লেগ স্টাম্পে চলে যাচ্ছে। তাদেরকে এটাই বলবো যে বাড়িতে যখন প্র্যাকটিস করছেন, কাউকে দাঁড় করাবেন, দেখবেন আপনার হাতটা সোজা যাচ্ছে কিনা, বা একটা মোবাইল, এরকম আমি যেমন রেখেছি, মোবাইলটাকে রেখে আপনি ভিডিও করুন, ঠিক আছে? মনে থাকবে তাহলে এই আচ্ছা, এ তো গেল বোলিং অ্যাকশন। বলটা হাত থেকে বেরিয়ে গেছে, বলটা হাত থেকে বেরিয়ে যাওয়ার পর রইল শেষ কাজটা, যেটা নীরাজ চোপড়া করে, যেটা যে কোনো ভালো জ্যাভলিন থ্রোয়ার করে, সেটা হচ্ছে ফলো থ্রু। ওই ফলো থ্রুটা যদি না করেন, বলটা হাত থেকে বেরোবার সঙ্গে সঙ্গে যদি দাঁড়িয়ে পড়েন, তাহলে কিন্তু বলের গতি অপটিমাম লেভেলে যাবে না। আপনার শ্রেষ্ঠ বল বা শ্রেষ্ঠ গতির বল করতে গেলে সবার আগে লাগবে পুরো সাইকেলটাকে কমপ্লিট করা। তাহলে এরপরে কি থাকে, এই যে আমি বলটা ছেড়ে দিলাম, এখান থেকে বলটা এখন চলে গেল, আমি নিচু হয়ে গেলাম, এই নিচে থেকে আমাকে থাকতে হচ্ছে কিছুক্ষণ ফলো থ্রু করা। এই ফলো থ্রুটা কতক্ষণ করবেন সেটা ডিপেন্ড করছে আপনি কত জোরে দৌড়ে এসছেন। দেখবেন ম্যাক্সিমাম যারা ফাস্ট বল করে তারা প্রায় ব্যাটসম্যানের কাছে পৌঁছে যায়, কারণ ওই স্পিডটা করে এসছে, তো তারপর ওই রকম একটা অ্যাকশন করেছে, করে সেটাকে আবার ছেড়ে দিয়েছে, করে বডিটা তখন নিজের থেকে আস্তে আস্তে স্লো যখন হচ্ছে তখন হচ্ছে। কিন্তু ওই বলটা করেই উঠে যাবেন না, বলটা করেই উঠে যাবেন না, বলটা এখান থেকে করার পর নিচে থাকবেন, নিচে থেকে কিছুটা যাওয়ার পর তারপরে উঠবেন। আমি একটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবেন। সো আমি একটু অল্প দৌড়েই দেখাচ্ছি, অল্প দৌড়ে বল করব, ফোকাস অন মাই অ্যাকশন অ্যান্ড ফলো থ্রু। মোটামুটি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছিলাম। সো মোটামুটি একটা আইডিয়া পেলেন। একদিনই তো সব শেখানো সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হয়। আমার এখন 50 ঊর্ধ্ব বয়স, ফিটনেস কমে গেছে, সব ঠিক আছে, কিন্তু বেসিক্স অফ ক্রিকেট যদি থাকে তাহলেও দেখুন আমার 120, 22, 25 বল হচ্ছে, এই সারা জীবন থেকে যাবে আপনার সঙ্গে। আমি দুপা দৌড়েও হয়তো ঠিকঠাক জায়গায় রাখতে পারবো। তো সুতরাং আপনাদের সকলকে বলবো যে ফাস্ট বল করতে গেলে কী কী জিনিস মাথায় রাখা উচিত। একটা সুন্দর রান আপ, স্ট্রেট লাইন রান আপ, বডি অ্যালাইনমেন্ট, সাইড অন, ফ্রন্ট অনেও মোটামুটি লজিকটা একই, আমি সাইড অন করি বলে সাইড অন দেখালাম। এবং দুটো হাতের ভূমিকা, হাত দুটো কী জায়গায় থাকবে, অপোজিট জায়গায় যাবে, যত জোরে এটা টানবে তত জোরে এটা আসবে সাইকেলের স্পোকের মতো, আর তারপরে ফলো থ্রু। এইটুকু করুন, এইটুকু করলে আপনার বলের গতি অনেক বেড়ে যাবে। আর এটা রেগুলার করতে হবে, দিনে অন্তত 1 ঘন্টা করে করতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক না কেন করতে হবে, টানা না, গ্যাপ দিয়ে যতক্ষণ দম থাকবে। কিন্তু এটা শরীরে মাসেলের মধ্যে এটা বসে যেতে হবে। এটার আউটকাম পেতে গেলে আপনার দিন 10 লাগবে, কিন্তু দিন 10 মধ্যেই আউটকাম পাবেন। পরের এপিসোড কী হবে সেটা এখন বলবো না, স্টে টিউন আর আমার পেজটা ফলো করুন, তাহলেই আপনারা নানা রকম এরকম টিপস পাবেন যেটা আপনার এখন যে অবস্থায় ক্রিকেটটা আছে তার থেকে বেটার জায়গায় সেটা নিয়ে যাবে। আমি অনেক কিছু শেখাবো না, অনেক কিছু হাতি ঘোড়া শেখাতে গেলে কিছুই শেখা হবে না। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে আপনাকে বেটার জায়গায় নিয়ে যাবো আমি, এটাই আমার অভিপ্রায় এবং সেই অনুযায়ী আমি চলছি। সুতরাং আপনি যদি ভালো বল করেন এই কতগুলো ব্যাপার করুন, দেখুন আপনার বলের পেস বেড়ে যাবে খুব শিগগিরই। পেজটা ফলো করুন অ্যান্ড স্টে টিউন। থ্যাংক ইউ।